অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। হ্যাঁ, আজ আমার বাসর রাত। আমার বউ নববধূ সেজে অপেক্ষা করছে আমার জন্য। খুব এক্সাইটেড হয়ে রুমে প্রবেশ করি। হঠাৎ থমকে দাঁড়াই ওর কাণ্ড দেখে। সে খাটের উপর দাঁড়িয়ে কি করছে? আমাকে দেখে যা বলল আমি আশা করিনি, কল্পনা করিনি। এই রাতে আমার জন্য এটা ওয়েট করছে। আমার নাম মোহাম্মদ মাহবুব চৌধুরী। ফ্যামিলিতে মা বাবা আর আমি। আমার বাবা একজন বিজনেসম্যান, বিখ্যাত বিজনেসম্যান মোহাম্মদ আলতাফ চৌধুরী। একমাত্র ছেলে আমি। এমএ কমপ্লিট করে বাবার বিজনেস দেখাশোনা করছি। আমার বাবা মানুষ হিসেবে খুব ভালো। গরিব বড়লোক সব তার কাছে এক সমান। ফ্যাক্টরি সবাই বাবার ভক্ত। আমিও ঠিক বাবার মতো হয়েছি। খুব সহজেই মানুষের সাথে মিশে যাই। এদিকে মা বাবাকে প্রায় বলে আমার বিয়ের কথা। বাবা বলে বিজনেস আর একটু ঝুঁকে নিক, তারপর না হয় দেখছি। কিন্তু মা নাছোড়বান্দা, হাল ছাড়ার পাত্রী না। প্রতিদিন বলে বলে বাবাকে পাগল বানিয়ে দিচ্ছে। এদিকে বাবা শুনতে শুনতে বিরক্ত হয়ে উঠছে। বাধ্য হয়ে আমার জন্য মেয়ে দেখতে, তবে গরিব ঘরের মেয়ে। মা শুনে বলে তাহলে এখানে কেন গ্রামের মেয়ে বিয়ে করাবো? গ্রামের মেয়ে ভালো হয়, শ্বশুর শাশুড়ি সেবা করে। বাবা বলে তা তো ঠিক আছে, কিন্তু মাহবুব রাজি হবে গ্রামের মেয়ে বিয়ে করতে? মা বলে ও নিয়ে তুমি চিন্তা করো না, মাহবুব ঠিক রাজি হবে। মায়ের কথা মতো গ্রামের বাড়িতে বড় আব্বুকে ফোন করে বলে মেয়ে দেখতে। বড় আব্বু ঠিক আছে বলে আমার জন্য মেয়ে দেখা শুরু করে। প্রায় 2 মাস পর বড় আব্বু বাবাকে ফোন করে বলে হ্যাঁ রে ছোট, তুই যেরকম মেয়ে চেয়েছিস তেমন একটা মেয়ে পাওয়া গেছে। মেয়েটা এতিম, বুঝলি, মা বাবা নেই। নানার বাড়িতে মামা মামির কাছে মানুষ হয়েছে। দেখতে ভারী সুন্দরী, একবার দেখলে চোখ জুড়িয়ে যায়। শুধু সমস্যা একটা। বাবা বলে কিসের সমস্যা? বড় আব্বু বললেন মেয়েটা তেমন পড়াশোনা করেনি, কোনো রকম এসএসসি কমপ্লিট করেছে। চাইলে মাহবুবকে নিয়ে এসে দেখতে পারিস। বাবা বলল পড়াশোনা ম্যাটার করে না, মেয়েটা ভালো হলে হবে। আমরা আগামীর সপ্তাহে আসছি মেয়ে দেখতে। সেই কথা মতোই 1 সপ্তাহ পর আজ আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি। বাবা মা আমাকে সব খুলে বলেছে। আমি বললাম যেমনটা আপনাদের পছন্দ, আমার কোনো আপত্তি নেই। আমি মনে মনে খুব এক্সাইটেড, কারণ মায়ের মুখে শুনেছি মেয়েটা নাকি খুবই সুন্দরী, এসএসসি পর্যন্ত পড়েছে, তাতেই চলবে। এসব ভাবতে ভাবতে গ্রামের বাড়িতে এসে হাজির হলাম। গাড়ি একদম আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করেছে। গ্রামের বাড়িতে শুধু বড় আব্বু এবং তার ফ্যামিলি থাকে। ছোট পুকুর বিয়ে হয়ে গেছে পাশের গ্রামে। বড় আব্বু 2 ছেলে। বড় ছেলে সিঙ্গাপুর থাকে আর ছোট ছেলে সে আমার সমবয়স। স্কুল টিচার, গ্রামের হাই স্কুলে পড়াই। বছরে একবার অন্তত আমরা গ্রামের বাড়িতে আসি। সেই সুবাদে এখানে কয়েকজন বন্ধু জুটেছে। আমি আসবো শুনে সবাই আগে থেকে হাজির। অনেকদিন পর 5 বন্ধু একসাথে হলাম। আনন্দের শেষ নেই। রাকিব আমার জ্যাঠাতো ভাই। সে বলে কিরে তোর তো বিয়ের ফুল ফুটে গেছে, মনে নিশ্চয়ই খুশির লাড্ডু ফুটছে। একে একে সবাই বলতে থাকে। আমি বললাম কি শুরু করেছিস তো বলতো তোরা? কোথায় এসেছি একটু ঘুরতে বের হব, তা না আমার পিছে লেগে আছিস। এই বলে 5 বন্ধু বেরিয়ে গেলাম। পিছন থেকে মা ডেকে বলল কিরে কোথায় যাচ্ছিস? সবে তো এলি, একটু জিরিয়ে নেই। আমি আসছি বলে চলে গেলাম। পরের দিন সকালের দিকে আমরা গেলাম মেয়ে দেখতে। মেয়ের নানার বাড়িতে পৌঁছানোর পর আমাদেরকে সম্মানের সাথে বাড়ির ভিতরে নিয়ে বসালো। কিছুক্ষণ পর মেয়েকে অতি সামান্য সাজিয়ে আমাদের সামনে এনে বসাই। সত্যি বলতে রূপের প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ যেন নিজের হাতে গড়েছে ওকে। চোখ সরাতে পারছিলাম না। হয়তো আমাকে ওভাবে দেখে সবাই বলছে কি নির্লজ্জ ছেলে রে বাবা। মেয়েকে দেখে আমার মা বাবার খুব পছন্দ হলো, তাই দেরি না করে বিয়ের দিন ঠিক করলো। আগামী বৃহস্পতিবার বিয়ে, তবে গ্রামের বাড়িতে হবে, সেটা অনুরোধ রাখেন মেয়ের মামা। মা বাবা সম্মতি জানায়, সেই অনুযায়ী গ্রামে বিয়ের আয়োজন করা হয়। আমার হবু বউয়ের নাম রূপসা আক্তার। নামের মতোই রূপসা ললনা, যে কিনা এক নজরেই আমার মন কেড়েছে। 2 দিন পর বিয়ে।
তাই সামান্য আয়োজন করা হয়েছে। বাবা বলে এখন কোনো রকম বিয়েটা হয়ে যাক, পরে না হয় ঢাকায় গিয়ে বড় করে পার্টি দেব। সে অনুযায়ী আমাদের বিয়ে হলো। আজ আমাদের বাসর রাত। ফুলে ফুলে সাজানো রুমে রূপসা নববধূ সেজে অপেক্ষা করছে আমার জন্য। আমি খুব এক্সাইটেড হয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। দরজা লাগিয়ে একদম থমকে দাঁড়ালাম। এই আমি কি দেখছি? চোখে কোনো ভুল দেখছি না তো? চোখ মুছে আবার দেখলাম, ভুল দেখছি না তো সত্যি? রূপসা খাটের উপর দাঁড়িয়ে মশা মারছে। আমি আচমকার মতো হা হয়ে তাকিয়ে আছি। হঠাৎ রূপসার চোখ পড়ল আমার উপর। আমাকে দেখার সাথে সাথে বলে, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে এসে মশা মারুন, আমার খুব ঘুম পাচ্ছে। আমিও অবুঝ বালকের মতন এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছি। রূপসা বলে, কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, কি করব? রূপসা বলে, কত মশা, একটু শান্তিতে বসতে দিচ্ছে না। আপনি বসে মশা মারুন, আমি ঘুমাবো। এই বলে শুয়ে পড়ল। আমি বললাম, কয়েল জ্বালাই দিই। রূপসা বলে, না, কয়েলের গন্ধটা আমার ভালো লাগে না, তার চেয়ে বরং আপনি মশা তাড়ান। এই বলে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। আমি তো অবাক। বাসর রাতের আনন্দ লাটে উঠেছে, কিন্তু রূপসার নিষ্পাপ মুখ দেখে সব রাগ অভিমান নিমিষেই উধাও হয়ে গেল। সারা রাত আমি মশা তাড়িয়ে কাটিয়ে দিলাম। একটু যে চোখ বন্ধ করব সে জো নেই। একটা মশা ও শরীরে বসলেই জেগে ওঠে আর আমাকে বলে, আপনি ঘুমিয়ে পড়েছেন। এদিকে আমাকে মশায় কামড়াচ্ছে। অগাত কিছু করা ছিল না, সারা রাত এভাবে কাটিয়ে দিলাম। গ্রামের দিকে অনেক মশা হয়, ওকে দোষ দেব কি? সারা রাত জেগে থেকে সকালে ঘুমিয়ে পড়ি। রূপসা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, দেখে আমি ঘুমিয়ে আছি। সে বসে রইল, যেন কিছুই জানে না এমন ভাব করে। দুপুরের দিকে আমার ঘুম ভাঙলো। উঠতেই রূপসাকে দেখতে পাই, সে বসে আছে জানলার পাশে। দুপুরে সূর্যের আলো এসে ওর মুখে পড়েছে। এই আলোতে ওকে আরো অপূর্ব লাগছে। মুগ্ধ হয়ে দেখে যাচ্ছি। হঠাৎ ওর নজর পড়লো আমার উপর। আমাকে বলে, আপনি উঠেছেন? আমার খিদে পেয়েছে। আমি তো অবাক, এ কেমন মেয়ে রে বাবা? নতুন বিয়ে হলে মেয়েরা লজ্জায় কথা পর্যন্ত বলতে চায় না, কিন্তু একে দেখে তো মনেই হচ্ছে না সে নতুন বউ। আমি বললাম, ওখানে বসে আছো কেন? এদিকে এসো। রূপসা এসে আমার সামনে দাঁড়াই। আমি বলি, দাঁড়িয়ে কেন, বসো। আমার কথা মতো রূপসা বসে। আমি অপলকহীন ভাবে ওর দিকে তাকিয়ে আছি। কি সুন্দর দেখাচ্ছে ওকে, টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, গোলগাল চেহারা, উফ, দিল ছুঁয়ে যায়। আমি ধীরে ধীরে ওর হাত ধরি। পলকেই হাত ছাড়িয়ে নিয়ে বলে, কি করছেন? আপনার মতলব ভালো না। আমার খিদে পেয়েছে। সত্যি বলতে ওর কথা আমি হেসে উঠলাম, ছোট বাচ্চার মতো। তখন থেকে বলে যাচ্ছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে। হাসি মুখ নিয়ে বললাম, ঠিক আছে, একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ওকে নিয়ে খেতে গেলাম। খাবার শেষ করে উঠতেই বন্ধুরা সবাই এসে হাজির। ওকে দেখে মনে মনে বিরক্ত হলাম। কোথায় বউয়ের সাথে একটু রোমান্স করব, তা না, এখন ওদের সাথে বাইরে যেতে হবে। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওদের সাথে বাইরে গেলাম। আমাদের সবার প্রিয় পুকুর পাড়ে বসতেই সবাই আমাকে ঘিরে ধরে, কাল রাতে কি হয়েছে বলার জন্য। সোহেল বলে, কিরে, কাল রাতে বিড়াল মারতে পেরেছিস? কেমন মজা করলি শুনি। আমি বললাম, মজা না ছাই, কাল রাতে যা হয়েছে শুনলে তোরা সবাই হাসবি। আমার কথা শুনে সবাই একে অপরের দিকে চাওয়াচাই করছে। হানিফ বলে, মানে কি হয়েছে বলতে শুনি। আমি প্রথমে বলতে চাইলাম না, কিন্তু ওদের জোরাজোরিতে বলতে বাধ্য হলাম। আমি বললাম, আর কি, রাতে রুমে প্রবেশ করে দেখি রূপসা খাটের উপর দাঁড়িয়ে মশা মারছে। এই কথা শোনার সাথে সাথে সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, এখানে অবাক হওয়ার কিছুই হয়নি এখনো, আরও অবাক হওয়ার বাকি আছে। রাকিব বলে, থামনি কেন, বল না শুনি। আমি কাল রাতের কথা বলে সারা রাত বসে বসে মশা তাড়িয়েছি, আরও ঘুমিয়েছে। তাহলে বোঝ কেমন সুন্দর বাসর করেছি।
ওরা সবাই হ্যাঁ হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবাই হো হো করে হেসে ওঠে। আমি বললাম, তোরা হাসছিস? আর যাই বলিস, তবে ওর মায়াবী চেহারাটা দেখলে মানবিমান কিছুই হয় না ওর ওপর। আকর্ষণীয় একটা টান আছে ওর মুখে। ওর শিশু সুলভ ভাব দেখে আমি আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। আজ দুপুরে ঘুম থেকে ওঠার সাথে সাথে কি বলে জানিস? বলে, আমার খিদে পেয়েছে। যখন ওর হাত ধরতে চেয়েছি সরিয়ে নিয়ে বলে, আমার নাকি মতলব ভালো না। মোট কথা, আমি আর হাসি থামিয়ে রাখতে পারিনি। আমার মুখে এগুলো শুনে ওদের হাসি আরো 3 গুণ বেড়ে গেল। হানিফ বলে, সত্যি ভাই, তোর যা ঘটেছে তা ভাবা যায় না। আজ আবার ট্রাই করিস, দেখ আজ তোর জন্য কি ওয়েট করছে। এই বলে সবাই আবার একচোট হেসে নিল। সেদিনের মতন আড্ডা দিয়ে চলে এলাম। রুমে প্রবেশ করতে দেখি রূপসা শুয়ে আছে, যত সম্ভব ঘুমিয়ে পড়েছে। তখন বিকেল 5টা। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে বসি। ওর উন্মুক্ত চুলের রাশি মুখ ঢেকে রেখেছে। আমি আলতো করে সরিয়ে দিলাম। চেহারার লাবণ্যতা ফুটে উঠেছে। আমি মনোমুগ্ধ হয়ে দেখে যাচ্ছি। ওর তারিফ করে শেষ করতে পারছিলাম না, কারণ আমার বউ এতটাই সুন্দরী। আমি ধীরে ধীরে ওর কপালে কিস করতে যাব, ঠিক তখনই জেগে ওঠে, আমাকে দেখে। কিছু বুঝে ওঠার আগেই চিৎকার দিয়ে ধাক্কা মারে আমাকে। আমার মাথা খাটের পেছনে জোরে লেগে যায়। তাতে করে আমি খুব ব্যথা পাই। আমি উঠ বলে চোখ বন্ধ করে নিলাম। রূপসা বুঝতে পারে আমি ব্যথা পেয়েছি। সে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনি আসলে... আমি ওর কথা শেষ করতে না দিয়েই বলি, আসলে কি বলো? কিছু বলার আছে তোমার? নেই তো, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব বুঝি। এই বলে আমি বেরিয়ে আসি। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে আসার সময় যদি পেছন ফিরে দেখতাম, তাহলে হয়তো দেখতে পেতাম রূপসা কান্না করছে। আসলে মাথায় খুব লেগেছিল। রাতে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রূপসা এসে আমার পিছনে দাঁড়িয়ে বলে, আপনি কি আমার উপরে এখনো রেগে আছেন? আমি আবারও ক্ষমা চাইছি, প্লিজ মাফ করে দিন। আমি বললাম, মাপ চাইতে হবে না, এখানে তোমার কোনো দোষ নেই। আমার ওইভাবে রাগ করে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি, তার জন্য সরি। রূপসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, মন খারাপ করে আছো কেন? তুমি হাসলে খুব ভালো লাগে। আচ্ছা, আমি কি তোমার হাত ধরতে পারি? রূপসা ভ্রু কুঁচকে বলে, কেন? আমি বললাম, মন চাইছে তাই। রূপসা বলে, মন চাইবে কেন? মতলব কি আপনার? আমি বললাম, বারে, আমার অধিকার আছে তোমার হাত ধরার, কারণ আমি তোমার স্বামী। রূপসা বলে, স্বামী হয়েছেন তাতে কি হয়েছে? তাই বলে কি হাত ধরতে হবে? আমি বললাম, ঠিক আছে, ধরতে না দিলে ধরবো না। এই বলে ঘুমাতে চলে গেলাম। রূপসা বলে, কোথায় যাচ্ছেন? আমি বললাম, ঘুমাতে। কেন, কিছু বলবে? রূপসা বলে, না মানে ঘরে খুব মশা, তাই বলছিলাম। আমি বুঝতে পেরে বললাম, তাই? তুমি বলতে চাইছো আমি বসে বসে মশা তাড়াই আর তুমি ঘুমাবে, তাই তো? রূপসা মাথা নিচু করে বলে, হুম। আমি ওর মুখের কাছে মুখ এনে বলি, কখনো না, কারণ তুমি আমাকে হাত ধরতে দাওনি। তাহলে আমি কেন রাত জেগে তোমাকে মশা তাড়িয়ে ঘুম পাড়াবো? রূপসা ছোট বাচ্চাদের মতো মুখ করে বলে, আপনি যদি মশা না তাড়ান তাহলে কিন্তু আমি কান্না করব। আমি ওর কানের কাছে ফিসফিস করে বললাম, কান্না করলে কিস করব। ঠিক এইভাবে বলে ওর ঠোঁটে কিস করলাম। এতে রূপসা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি চুপচাপ বসে ওর কাণ্ড দেখতে থাকি। রূপসা তেড়ে এসে আমাকে বলে, এটা কি করলেন আপনি? আমি বললাম, কেন, দেখতে পাওনি? আবার করে দেখাবো? রূপসা বলে, খবরদার, একদম না। আমি বললাম, তুমি তো জানতে চাইলে আমি কি করলাম। রূপসা বলে, আসলে আপনার সাথে কথা বলার বেকার। এই বলে আমার পাশে শুয়ে পড়ে বলে, মশা তাড়ান, আমি ঘুমাবো। অগাতা কি করার, বসে বসে মশা তাড়ালাম। এভাবে কোনো রকম 1 সপ্তাহ কেটে গেল গ্রামে। আজ ঢাকায় ফিরবো। সবার থেকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলাম। সেখানে আর এক কাণ্ড। রূপসা গাড়িতে চড়তে পারে না, অন্য কি মাথা ঘুরে। আমি বললাম, কিচ্ছু হবে না,
তুমি বরং আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, দেখবে কিচ্ছু হবে না। নিষ্পাপ বাচ্চার মতো আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দেই। একসময় ঘুমিয়ে পড়ে। গাড়ি যখন বাড়ির ভেতরে প্রবেশ করে থামে, ঠিক তখনই ওর ঘুম ভাঙে। চোখ মুছে নিয়ে বলে, গাড়ি থামলো কেন? আমরা কি এসে গেছি? আমি মুচকে এসে বললাম, হ্যাঁ, আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে বাড়িটা দেখে বলে, এত বড় বাড়ি? আমি বললাম, হ্যাঁ, আজ থেকে তুমি এখানে থাকবে। তারপর ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করি। বাড়ির বাইরে দেখে যতটা না অবাক হয়নি, তার চেয়ে বেশি অবাক হলো বাড়ির ভেতরটা দেখে। সুসজ্জিত পুরো বাড়ি, দামি দামি আসবাবপত্র। ওর চোখ ধাঁধিয়ে গেল। সেটা ওর চোখ মুখ দেখেই বোঝা যায়। মা বাবা এতটা রাস্তা জার্নি এর ফলে ক্লান্ত হয়ে পড়েছে, তাই নিজেদের রুমে চলে গেলেন। আমি রূপসাকে নিয়ে আমার রুমে যাই। রূপসা গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আগে কখনো এসব কিছু দেখেনি। রুমে প্রবেশ করে আমাকে বলে, আমি এখানে থাকবো, এটা আমার রুম। আমি বললাম, আমার না, আমাদের, এটা আমাদের দুজনের রুম। এর প্রতি উত্তরে রূপসা কিছুই বলল না। আমি তাকে ফ্রেশ হয়ে নিতে বললাম। রাতে খাবারের পর বারান্দায় বসে আছি। আমার সাথে রূপসাও বসেছিল। বাইরে চাঁদের আলো জ্যোৎস্না ছড়াচ্ছে, আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলছে। আমি বললাম, বাইরের দৃশ্য খুব সুন্দর, তাই না? ছাদে যাবে দেখতে? রূপসা বলে, না, আমার ভয় লাগে রাতে ছাদে যেতে। আমি বললাম, ভয় কিসের? আমি আছি তো, চলো, কিচ্ছু হবে না। এক প্রকার জোর করে ছাদে নিয়ে গেলাম, কারণ চাঁদনি রাতটা ওর সাথে উপভোগ করতে চাই। ছাদে গিয়ে আমার পাশ থেকে লড়ছে না। আমি বললাম, ভয় পাচ্ছ কেন? রূপসা বলে, অন্ধকার আমার ভয় লাগে। আমি বললাম, আমার মতো স্বামীর পাশে থাকতেও ভয় করছে? হঠাৎ পাশে থাকা নারকেল গাছের উপরে রাত জাগা পাখি উড়ে এসে বসে। তাতে করে গাছের পাতা নড়ে উঠল। এতেই রূপসা ভয় পেয়ে আমাকে জাপটে ধরে। আমিও সুযোগটা হাতছাড়া করলাম না, তাই শক্ত করে জড়িয়ে ধরলাম। কথায় আছে না, সুযোগের সদ্ব্যবহার। বুঝতে পারলাম ও খুব ভয় পেয়েছে, এত সহজে ছাড়বে না আমাকে। এই সুযোগ ওর কপালে কিস করলাম। দেখি নড়াচড়া নেই, তাই ধীরে ধীরে পুরো মুখে কিস করতে থাকে। রূপসা বলে, কি করছেন আপনি? আমি বললাম, দেখছো না কি করছি? আদর করছি। রূপসা বলে, এটা কিন্তু ঠিক না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি সদ্ব্যবহার করছেন। আমি বললাম, তোমার দুর্বলতার সুযোগ নেওয়ার প্রয়োজন নেই আমার। তুমি আমার স্ত্রী, যে কোনো সময় আমি তোমাকে আদর করতে পারি, বুঝলে? রূপসা বলে, আপনি ভালো না, আপনার মতলব ভালো না। আমি এখানে থাকবো না, রুমে যাব। আমি বললাম, নারকেল গাছ থেকে ওইটা কিন্তু এখনো যায়নি। এই কথা বলতেই রূপসা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমাকে ঘরে নিয়ে চলুন প্লিজ। মনে মনে ভাবলাম, না, বেচারা সত্যিই ভয় পাচ্ছে, তাই বাধ্য হয়ে রুমে নিয়ে গেলাম। তবে আমার বুকে থেকে একটুও সরেনি। রুমে আসা মাত্রই আমাকে ছেড়ে দেয়। আমি না হেসে পারলাম না। রূপসা বলে, আপনি সত্যিই খুব খারাপ। যেই না দেখেছেন আমি ভয় পাচ্ছি, সেই সুযোগে আপনার কাজ হাসিল করলেন। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যেতে যেতে বলি, আমি চাইলেই এখনো পারি তোমাকে বুকে জড়িয়ে আদর করতে। দেখবে তুমি, এই দেখো। এই বলে শক্ত করে জড়িয়ে ধরে কিস করতে থাকি। রূপসা বলে, ছাড়ুন বলছি। আপনি একটা পাজি, একটা বাহাইয়া, লজ্জাশরম কিচ্ছু নেই। একটা অসহায় মেয়েকে একা পেয়ে যা ইচ্ছে তাই করছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আমি বললাম, বারে, আমার স্ত্রীকে আদর করব না তো কাকে আদর করব? রূপসা বলে, হয়েছে তো, এখন না হয় ছেড়ে দিন। আমি বললাম, কোথায় হলো? এখন তো অনেক ভালোবাসা বাকি আছে, সেগুলো উসুল করতে দেবে না? রূপসা বলে, মানে আরো বাকি আছে? আমি বললাম, হ্যাঁ, বাকি আছে। তোমাকে সারা জীবন ভালোবাসবো, সেটা বাকি আছে না? এখন চুপচাপ আমাকে ভালোবাসতে দাও। এক সপ্তাহ আমাকে বঞ্চিত করেছো ভালোবাসা থেকে, সারা রাত মশা তাড়িয়েছো। এখন ভালোবাসার পালা, তাই চুপচাপ থাকো। রূপসা বলে, চুপচাপ থাকো মানে কি করবেন আপনি? আমি বললাম, কি করবো জানো?
তোমার সারা অঙ্গে আদর করে ভরিয়ে দেব, চলো সেটাই দেখাই তোমাকে। রূপসা বলে, না না, আমি আর লাগবে না, আমি ঘুমাবো। আমি বললাম, আগে আদর করতে দাও, তারপর ঘুম। এই বলে ওকে কথা বলার সুযোগ দিলাম না। ঠোঁট দুটো আমার ঠোঁটের দখলে নিয়ে নিলাম। পরিতৃপ্তি শান্তিতে রূপসা চোখ বন্ধ করে নিল। ধীরে ধীরে আমি ওকে খাটে শুয়ে দিলাম, কিন্তু রূপসা বারবার বাধা দিচ্ছে আমাকে। যখনই সঙ্গমের জন্য প্রস্তুতি নিলাম, ঠিক তখনই রূপসা আমাকে বাধা দিয়ে বলে, অনেক হয়েছে, আর না, আমি ঘুমাবো। আমি বললাম, সে কখন থেকে শুধু ঘুমাবো ঘুমাবো বলছো, এখন তো আসল আদরটাও করতে পারলাম না। চুপচাপ শুয়ে থাকো, এভাবে ছটফট করলে ব্যথা পাবে। তাই বলছি, আমার সাথে সাথে ভালোবাসাটাও উপভোগ করো, দেখবে ভালো লাগবে। এক প্রকার জোর করে রূপসার সাথে সঙ্গমে লিপ্ত হই। প্রথমে সে ব্যথায় ছটফট করে, আমি অনেক সান্ত্বনা দিয়ে চুপ করাই। সেদিন আমাদের প্রথম মিলন হয়, তার জন্য অনেক মার খেয়েছি রূপসার হাতে। শারীরিক মিলনের সময় সে আমাকে খুব মারে। পরের দিন সকালে আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। আমার ঘুম ভাঙতে বুঝতে দেখতে পেয়ে কপালে কিস করলাম, তারপর জড়িয়ে ধরলাম। ততক্ষণে রূপসার ঘুম ভেঙে গেছে। আমাকে বলে, কাল রাতে আপনি এমন করলেন কেন? আমি বললাম, কি করেছি? রূপসা বলে, কি করেছেন আপনি জানেন না? আমাকে কষ্ট দিয়েছেন। আমি বললাম, সরি। কি করব বলো? তোমাকে কাছে পেয়ে নিজেকে ধরে রাখতে পারছি না, বারবার তোমার ভালোবাসার কাছে হেরে যাচ্ছে আমি। রূপসা বলে, তাই বুঝি? আমি বললাম, হ্যাঁ, তাই তোমার ভালোবাসায় আমি মুগ্ধ। তোমাকে পেয়ে যেন আমি স্বর্গ হাতে পেয়েছি। তোমাকে বুকে পেয়ে ইচ্ছে করছে মন খুলে কবিতা বলি। খুঁজিনি কারো মন, তোমার মন পাবো বলে। ধরিনি কারো হাত, তোমার হাত ধরবো বলে। হাঁটেনি কারোর সাথে, তোমার সাথে হাঁটবো বলে। কাউকে বাসিনি ভালো, তোমাকে ভালোবাসি বলে। আই লাভ ইউ। বুঝলে আমার অবুঝ বউ? রূপসা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো? রূপসা বলে, ভালোবাসা কি? আমি মুচকি হেসে বললাম, ভালোবাসা হচ্ছে একে অপরের খেয়াল রাখা, ভালোবাসা হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস রাখা, ভালোবাসা হচ্ছে একে অপরের সঙ্গ দেওয়া, ভালোবাসা হচ্ছে একে অপরকে ভালোবেসে সারা জীবন কাটিয়ে দেওয়া, ভালোবাসা হচ্ছে অপরন্ত, যেটা করে বা বলে শেষ করা যায় না। এবার বুঝছো? রূপসা বলে, বুঝেছি, তবে একটু একটু। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, পরে আস্তে আস্তে তোমাকে শিখিয়ে দেব কিভাবে ভালোবাসতে হয়। এখন চুপটি করে আমার বুকে শুয়ে থাকো, শুধু একবার বলো, তুমি আমাকে ভালোবাসো। রূপসা আমার বুকে মুখ কুচে বলল, হ্যাঁ, ভালোবাসি। তারপর একে অপরকে জড়িয়ে ধরে আদর করতে থাকি। এভাবে ধীরে ধীরে রূপসাকে ভালোবাসা শেখাতে থাকি। এখন রূপসা আর গ্রামের সেই সরল সোজা রূপসা নেই। সে এখন শহরের মেয়েদের মতো মডার্ন হয়ে গেছে। তবে সে আমার কাছে এখনো সেই অবুঝ বউ হয়ে রয়ে গেছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।